আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বর্তমানে ইস্যু নিয়ে কথা বলতেছি। আমি জানেন আপনাদের মাঝে প্রবাসী অধিকার নিয়ে কাজ করতেছি এবং প্রবাসী অধিকার নিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে কথা বলে যাচ্ছি। নানা ইস্যু নিয়ে নানা সময় কথা বলতেছি। আমার সাথে আপনারা সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাচ্ছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে ৩ টি পয়েন্টে আমি কথা বলবো। প্রবাসীদের যে অধিকারগুলো আছে, অনেকেই ৯ দফা, অনেকে ৭ দফা, অনেকেই ১০ দফা দাবি জানিয়েছেন। তার ভিতরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ৩ টি ইস্যু, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাকে অনেকেই অনুরোধ করেছেন কমেন্ট সেকশনে যে এই বিষয়গুলো নিয়ে যেন আমি বিস্তারিত কথা বলি এবং আরও যেন জোর দিয়ে কথা বলি। সরকারের কাছে যেন এই বিষয়গুলো নিয়ে জোর দিয়ে দাবি জানাই যে বর্তমানে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল স্যার, তার কাছে যেন জোর দিয়ে আমরা যেন এই বিষয়টি নিয়ে কথা বলি, এইগুলো অনুরোধ করেছেন আপনারা। তো আপনাদের অনুরোধের ভিত্তিতে এই ভিডিওটি ধারণ করতেছি এবং নানা ইস্যু, বর্তমানের পরিস্থিতি নিয়েও কিছু কথা হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, প্রবাসী ভাই ও বোনেরা এবং দেশে যারা আছেন, সকলের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এটি সাধারণ একটি ভিডিও নয়, এটি একটি আমাদের আন্দোলন, এটি একটি আমাদের দাবি, এটি দাবি পূরণ করতেই হবে। এবং যারা এসেছেন তারা আমার সাথে একতাবদ্ধ হওয়ার চেষ্টা করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আমরা জোর দাবি জানাচ্ছি যেন সরকারের কাছে এই দাবিগুলো, উল্লেখযোগ্য যে দাবি আছে, আমরা যেন পূরণ করতে পারি এবং আমরা যেন খালি হাতে কখনোই না ফিরি। এই জন্য আপনাদের সর্বোচ্চ সাপোর্ট লাগবে। আর প্রবাসে যারা থাকেন, ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই বলতেছি। কিছু মেয়েরা আমার প্রতি দেখলাম যে কমেন্ট সেকশনে একটু বলেছেন যে ভাই আপনি শুধু ছেলেদের জন্যই বলতেছেন, মেয়েদের জন্য কিছু বলেন না। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে বোনরা, আপনাদের যে দাবিগুলো আমাদের আছে সেটা ছেলে এবং মেয়েদের জন্য, উভয়ের জন্য। এটা ভাইদের জন্য এবং বোনদের জন্য সমান অধিকার। এখানে আসলে এক্সট্রা ভাবে সেইভাবে আমি হয়তো উল্লেখ করিনি। আপনারা হয়তো এক্সট্রা ভাবে আপনাদের বিষয়টি শুনতে চেয়েছিলেন, তো আমি এখন বলে দিলাম। তো প্রিয় ভাই ও বোনেরা, যে ৩ টি বিষয় নিয়ে কথা বলবো সেই মূল টপিকে চলে আসি। সেটা হচ্ছে ১ নম্বরে আপনারা যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সেটা হলো পেনশন। প্রবাসীদের পেনশন বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর গুরুত্ব পাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু নানা মহল থেকে কথা হচ্ছে এবং এই বিষয়টি যেন আ ভবিষ্যতে যেন এই বিষয়টি যেন সাকসেস হয় বা খুব দ্রুত গতিতে যেন সাকসেস হয়, এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করার সবাই চেষ্টা করতেছে। সেই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করতেছি। তো আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন প্রবাসীদের অধিকারটার দিকে খেয়াল করা হয়। প্রবাসীদের অধিকারের দিকে যদি খেয়াল না করা হয়, সেক্ষেত্রে প্রবাসীরা আবারও নানা রকম কর্মসূচি দেবে বা রেমিটেন্স শাটডাউন দিতে পারে। তো এই বিষয়গুলো হলে দেশের জন্য অনেকটাই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ একজন প্রবাসী বিদেশে থাকেন, কষ্ট করে, পরিশ্রম করে, গায়ের রক্ত পানি করে টাকা ইনকাম করেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা যারা বাসাবাড়িতে কাজ করেন বা যেকোনো গার্মেন্টস সেক্টরে বলেন বা যেকোনো সেক্টরেই যে বাইরে কাজ করেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন। তো পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান, অর্থনৈতিকভাবে দেশকে উন্নত করতেছে, প্রবাসীরা অবদান রাখতেছে। তো এই জন্য প্রবাসীদের কিছু দাবি আছে। এর বিগত যে সরকারগুলো এসেছে, অনেকেই অনেক অঙ্গীকার দিয়েছে, কোনো সরকারই কথা রাখে নাই। যেহেতু আমাদের নতুন সরকার এসেছেন এবং এমন একটি সরকার এসেছেন যে সরকারটি প্রবাসী বান্ধব সরকার বলা হচ্ছে, সবাই এই কথাই বলতেছে। তো আমি আশা করব তিনি এই আমাদের দাবিগুলো পূরণ করবেন। যে পর্যন্ত পূরণ না করতেছেন সে পর্যন্ত কিন্তু আমরা প্রতিবাদ করেই যাব। এই বিষয় নিয়ে আমরা কাজ করেই যাব। আমরা নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবেন আপনারা। যেকোনো জায়গায় আপনারা ইউটিউবে পারেন, ফেসবুকে পারেন, ইনস্টাগ্রামে পারেন, যেকোনো জায়গাতে আপনারা ভিডিও ধারণ করে ছেড়ে দিন। আপনার কি দাবি, আপনার কি চাওয়া, অথবা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে, অথবা যারা ভিডিও করতেছে তাদেরকে সহায়তা করুন। তো প্রিয় বন্ধুরা, যে ৩টি দাবি তার ভিতর ১ নাম্বারে হচ্ছে পেনশন। এটা আমাদের দিতেই হবে। এটা সকল প্রবাসী ভাই ও বোনদের দাবি। এটা মানতেই হবে। কিছু লোকজনের কমেন্ট দেখে সত্যিই আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে অনেকেই প্রবাসে ২৫ থেকে ৩০ বছর কাজ করে দেশে চলে গেছেন। এখন দেশে গিয়ে চলতে পারতেছেন না। এরকম কিছু কমেন্ট আমি আজকে পড়েছি। সত্যি তাদের কথাগুলো আমার মানে হৃদয়ে লেগেছে। যে অবশ্যই যদি পেনশন সুবিধাটা দেওয়া হতো তাহলে তারা হয়তো শেষ বয়সে
অনেকটাই ভালোভাবে জীবনযাপন করতে পারতো, অনেকটা সম্মান সহকারে জীবনযাপন করতে পারতো। যেখানে বাংলাদেশের সরকারি চাকরিতে পেনশন দেওয়া হয় বা বেসরকারি খাতেও কিন্তু চাকরি শেষের অবস্থায় দেখা যাচ্ছে ৫ থেকে ৭ লাখ টাকা অথবা ১০ লাখ টাকা কিন্তু পাচ্ছে। যারা চাকরি করতেছে হয়তো ১৫ বছর ২০ বছর যারা করছে তারা কিন্তু পাচ্ছে। তো ঢাকা ইপিজেড বলেন বা গার্মেন্টস সেক্টর বলেন বা যেকোনো সেক্টরে বলেন তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। শুধু প্রবাসীরাই এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যার কারণে সরকারিভাবে এটা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বিষয়টা যদি সরকার যদি ভ্রূক্ষেপ না করে তাহলে আমরা প্রবাসীরা একতাবদ্ধ হয়ে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার সাথে একমত হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ২ নম্বর পয়েন্ট হচ্ছে আম প্রবাসীদের যে ঋণ দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের নামে একটা বাংলাদেশে ব্যাংক আছে। এটা সবাই নাম জানে। কে ঋণ পেয়েছেন এই বিষয়টা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আমি একটু দেখতে চাই যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কে ঋণ পেয়েছেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করুন। ঋণ পেতে কি পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়। আমি যখন প্রবাসে আছি চেষ্টা করেছিলাম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য, আমি সাকসেস হইনি। আমি ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়েছি। তো আমার মতো শত হাজার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? এখানে যে জটিলতাটা ওনারা তৈরি করে রেখেছেন তাদের উদ্দেশ্যেই যেন ব্যাংকে লোন দেবে না প্রবাসীদের। মানে যে শর্তগুলো দিয়েছেন সেই শর্ত পূরণ করা খুবই কঠিন। তারাই পূরণ করতে পারবে যাদের প্রভাবশালী লোক আছে বা ব্যাকগ্রাউন্ড ভালো আছে, জমি জমা আছে তারা। সেখানে কি দিতে হবে? জমির দলিল দিতে হবে, সরকারি একটা চাকরিজীবী জামিন রাখতে হবে। আরো কত শর্ত, সেখানে শর্তের কোনো শেষ নাই। একটা শর্ত শেষ হলে আরেকটা শর্ত শেষ হলে আরেকটা। যখন একটি ভাই ও বোন একটা লিগ্যাল ভিসা পায়, আমার মতে লিগ্যাল ভিসাটা দেখে প্রবাসীদেরকে ঋণ দেওয়া হোক। তার ব্যাকগ্রাউন্ড না, তার সরকারি চাকরির কে জামিন থাকলো কে জামিন থাকলো না এই বিষয়টি না। জোর দাবি জানাচ্ছি শুধু লিগ্যাল ভিসা দেখে, সরকারিভাবে লিগ্যাল ভিসা দেখে ভিসাটি চেক করে যদি লিগ্যাল হয় অবশ্যই প্রবাসীদের ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এখানে একটি পজিটিভ কথা শোনা যাচ্ছে। কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন যে প্রবাসীদের যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কার্যক্রম আছে বা যে সিস্টেমে ব্যাংকটা চলতেছে এটা সম্পূর্ণ একটা ফালতু সিস্টেম এবং সম্পূর্ণ একটা ভুয়া সিস্টেম। এই সিস্টেমে ব্যাংক চলতে পারে না। এটি একটি বাজে সিস্টেম। সিস্টেম পরিবর্তন করতে হবে। তো এটার সাথে আমরা একমত। এখানে অবশ্যই সিস্টেম পরিবর্তন করতে হবে। যেহেতু প্রবাসী কল্যাণ নাম দিয়েছে, নাম ভাঙিয়ে আপনারা খাবেন বিষয়টা এরকম না। প্রবাসীদের কল্যাণের আপনাদেরকে কাজ করতে হবে। অবশ্যই প্রবাসীদেরকে লোন ওনারা যেন যে ব্যক্তি যেন বাইরে বিশেষ করে ওয়ার্কিং ভিসাতে যাবে এবং লিগ্যাল ভিসা পাবে তাকে ঋণ দেওয়া হবে। তার বাড়ির কি আছে না আছে এত কিছু দেখার দরকার নেই। এত কিছু দেখে এত কিছু জামানত রেখে মানে ঋণ সে নিতে পারবে না। কারণ সে গরিব মানুষ বলেই প্রবাস যাচ্ছে। গরিব মানুষ বলেই সে বিদেশে যাচ্ছে। সম্পূর্ণ শান্তি ত্যাগ করে যাচ্ছে। একজন প্রবাসী কিন্তু দেশ থেকে কতটা শান্তি ত্যাগ করে আসেন, যে প্রবাসে আসেন সেই বোঝেন। দেশের পরিবার ছাড়া, দেশ থেকে ছেলে-মেয়ে ছাড়া, ওয়াইফ ছাড়া, বাপ-মা ছাড়া, সম্পূর্ণ বন্ধু-বান্ধব ছাড়া প্রবাসে এসে সে পড়ে আছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য। যেখানে আসছে সেখানে অসুস্থ হলেও তাকে শোনার জন্য সেরকম কোনো লোক নেই। দিনরাত পরিশ্রম করে এসে ১২ ঘন্টার থেকে ১৬ ঘন্টা ডিউটি করে এসে নিজে রান্না করতে পারলে খাও, না করতে পারলে খেও না। তাহলে কি? নিজেকে সুস্থও রাখতে হবে। আবার আরেকটা সমস্যা প্রবাসীদের, সেটা হলো মেডিকেল সমস্যা। প্রবাসীদের যেকোনো দেশে থাকলে, সেটা হোক উন্নত দেশ, হতে পারে অনেক উন্নত দেশ, সেখানে চিকিৎসা খরচ অনেক বেশি। কিন্তু প্রবাসী ভাইরা তো অনেক অল্প খরচে বেতনে চাকরি করে থাকেন। তো সেখানে উন্নত চিকিৎসা নিতে গেলে দেখা যায় যে একবার যদি ডক্টরের কাছে যাই ২ থেকে ৩ মাসের স্যালারি নেই। তাহলে এখানে একটা জোর দাবি আছে। এই দাবিটা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে কথা বলতে চাইছিলাম, কিন্তু এখানে সংক্ষেপে টাচ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের যে এম্বাসি আছে, সেটা হোক কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আরব আমিরাত বা বাইরের যে কান্ট্রিগুলো আছে, ইউরোপ যে কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা দেশের যে আমাদের বাংলাদেশে এম্বাসি আছে সেখান থেকে এমন ব্যবস্থা করা হোক যেন বাংলাদেশের যে প্রবাসী আছে তারা যেন অল্প খরচে চিকিৎসা নিতে পারে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। সকল ভাই ও বোনেরা এই বিষয়ে একমত থাকলে কমেন্ট করে জানাবেন। ৩ নাম্বার ইস্যু সেটা হতেছে বর্তমানে যে এয়ারপোর্টের যে টিকিটের যে সিন্ডিকেটটা আছে এবং প্রবাসীদের পরিবারের যে নিরাপত্তাহীনতায় ভোগে, এই দুটি ইস্যু একসাথে আমি যোগ করে ৩ নাম্বার ইস্যুটি তৈরি করেছি। কারণ এই দুটি ইস্যু দেখলাম
খুবই গুরুত্ব দিয়েছেন আপনারা। এই দুটি ইস্যু নিয়ে কথা বলা খুবই জরুরি দরকার। বিশেষ করে যারা প্রবাসীরা বাইরে থাকেন তাদের ওয়াইফ, তাদের ছেলে-মেয়ে, তাদের বাপ-মা বাড়িতে রেখে আসেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আম আ বাবাও বিদেশে, ছেলেও বিদেশে, শুধু আছে হতেছে আ আ মা আছে, ওয়াইফ আছে, বাড়িতে তেমন কেউ নাই, ছোট, ছোট ছেলে-মেয়ে আছে। পরিবার এরকম একটা পরিবারের প্রতি সাইড থেকে অনেক অত্যাচার হয়। অনেক রকম তাদের অত্যাচারের সম্মুখীন হতে হয়। অনেক রকম তাদের উপরে নির্যাতন করা হয়। যার কারণে প্রবাসীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা বাংলাদেশে যেন এরকম একটা আইন করা হয় বা এরকম একটা সুযোগ সুবিধা দেওয়া হয় যেন প্রবাসীদের যেন নিরাপত্তা দেওয়া হয় এবং প্রবাসীর যে পরিবারের যে সদস্য আছে তারা চিকিৎসা ক্ষেত্রে বলেন, ব্যাংকে বলেন বা যেকোনো জায়গায় গেলে তাদের যেন এক্সট্রা অগ্রাধিকার দেওয়া হয় সেরকম একটা বিষয় নিয়ে কাজ করা জরুরি দরকার বলে মনে করছি। তো আর এরপরে যে বিষয়টি বলতেছিলাম যে বিমানের টিকিটের যে সিন্ডিকেট এই বিষয়টি নিয়ে অনেকে কথা বলতে বলেছেন আমাকে কমেন্ট সেকশনে। তো এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ বিমানে যে ভাড়াটা সেটা দেখা যাচ্ছে এমনিতেই বেশি। বাংলাদেশ এয়ারলাইন্স বলেন বা যেকোনো বাংলাদেশ থেকে যে বিমানগুলো আসে সেগুলো দেখবেন ভাড়া অনেকটাই বেশি। তারপরে আবার এখানে সিন্ডিকেট তৈরি করে সেই ভাড়াগুলো যদি ৳৪০,০০০ র ভাড়া ৭০,০০০, ৮০,০০০ টাকা, ৳১,০০,০০০ হয়ে যাচ্ছে। ৳১,০০,০০০ ভাড়া ৳১.৫ লাখ, ৳2 লাখ হয়ে যাচ্ছে। তো এইগুলো সিন্ডিকেট দূর করতে হবে এবং প্রবাসীদের একটা দাবি সেটা হতেছে লিগ্যাল যে বিমান ভাড়া আছে তার উপর সরকারিভাবে 20% হোক, 30% হোক ভর্তুকি দিতে হবে এবং এই ভর্তুকিটাও খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে এই যে এই ইস্যুগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ প্রবাসীরা দেশের জন্য কাজ করে থাকেন। দেশের জন্য জান প্রাণ দিয়ে তারা কাজ করে, তারা রেমিট্যান্স পাঠায়। যার কারণে তাদের এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে। যদিও প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠালে ব্যাংকের চাইতে বেশি টাকা পায় তারা এবং পরিশ্রমও কম হয়। ব্যাংকে যা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা পাঠাতে হয় এবং পরিবারের লোক আবার ব্যাংকে যা লাইনে দাঁড়িয়ে থেকে টাকা তুলতে হয়। আর হুন্ডিতে টাকা দিলে পারে মনে করেন বাসার থেকে এসে টাকা নিয়ে যায় এবং বাসাতে পৌঁছে দিয়ে আসে। মানে কতটা সুযোগ সুবিধা। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমরা এই হুন্ডিকে সাপোর্ট করি না। আমরা সবাই ব্যাংকে টাকা পাঠাবো, রেমিটেন্স পাঠাবো। শুধুমাত্র আমাদের প্রবাসীদের যে দাবিগুলো, সেই দাবিগুলো সরকারকে মানতে হবে। আর দাবিগুলো যদি না মানা হয় সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটা আমরা নেব এবং আমরা কি ব্যবস্থা নিতে পারি সেটা কিন্তু ছাত্র আন্দোলনের সময় অবশ্যই দেখতে পারছেন আপনারা। আমাদের ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। আমাদের অবশ্যই দাবিগুলো চিন্তা ভাবনা করবেন। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যেহেতু দায়িত্ব নিয়েছেন আসিফ নজরুল স্যার, আপনার উদ্দেশ্যে অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই প্রবাসীদের বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করুন এবং দ্রুত গতিতে সিদ্ধান্ত নিন। প্রবাসীদের দাবিগুলো পূরণ করার জন্য চেষ্টা করুন। আপনার কাছে এই দাবি রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।